হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ইউনিট 4 মিল প্রিপারেশন অ্যান্ড ডেইলি অ্যালায়েন্সেস ফর ইন্ডিয়ানস এর পার্ট 2 ডিসকাশন করব। পার্ট 1-এ আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি যে রান্না করা বা কুকিং এর সুফল কি হয় এবং বিভিন্ন নিউট্রিয়েন্টসের তার উপর কি প্রভাব বিস্তার করতে পারে, এছাড়া কিচেন গার্ডেন সম্পর্কে। এবং আশা করি তোমরা এই ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো, যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে। আজকে আমরা ডিফারেন্ট টাইপস অফ কুকিং টেকনিক, তার মানে বিভিন্ন ধরনের রান্নার পদ্ধতিগুলো আলোচনা করব। তার জন্য ঠিক কতটা তাপমাত্রার প্রয়োজন হয় এবং কোন কোন খাদ্যদ্রব্যগুলো আমরা সেই পদ্ধতি অনুসারে রান্না করে থাকি। ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ একটা পদ্ধতির কথা মেনশন করা হয়েছে, যার নাম হচ্ছে সিক্ততাপ। সিক্ততাপ পদ্ধতির আবার বিভিন্ন ধরন রয়েছে। কি কি? একটা হচ্ছে বয়েলিং, তার মানে ফুটানো। এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এগ বয়েলিং করা হচ্ছে, তার মানে এখানে তাপমাত্রা থাকে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস বা 212 ডিগ্রি ফারেনহাইট। এখানে মোটামুটি এই তাপমাত্রাতে কি করা হয়, ভাত, মাছ, ডাল এই সমস্ত তরকারি ইত্যাদি রান্না করা হয়। এই যে পদ্ধতি বয়েলিং, তার একটা সুবিধা রয়েছে। কি সুবিধা? সবচেয়ে সহজ পদ্ধতি। দেখো, এই পদ্ধতিতে রান্নার জন্য কোনো স্পেশালাইজড ইউটেন্সিলস এর বা কোনো নির্দিষ্ট বাসনের দরকার পড়ে না এবং কোনো রকম জটিলতা নেই। অসুবিধা কি থাকতে পারে? অসুবিধা এটাই যে পুষ্টির যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো নষ্ট হয়ে যাবার একটা আশঙ্কা থাকে। এবং খাদ্যবস্তুর জল যেহেতু আমরা ফেলে দিই, তার প্রায় 30 থেকে 70% যদি হয় জলে দ্রবণীয় ভিটামিনগুলো, যেগুলো বি কমপ্লেক্স ভিটামিন, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়া আমাদের যে মিনারেলস গুলো রয়েছে, সোডিয়াম, পটাশিয়াম, সেগুলো জলে মিশে যায় এবং নষ্ট হয়ে যায়। তাহলে বয়েলিং পদ্ধতিতে রান্নার এটা কিন্তু একটা খুব বড় অসুবিধা রয়েছে। নেক্সট পদ্ধতি কি? শিমারিং। এই পদ্ধতিতে টেম্পারেচার কত রাখতে হয়? 82 থেকে 99। এই টেম্পারেচারের মধ্যে আমরা খাদ্যবস্তুকে রান্না করে থাকি। মাংসের পাতলা টুকরো সিদ্ধ করতে বা যদি শাকসবজির স্যুপ বানাতে হয়, তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকি। এখানে দেখো, একটা জলকে বয়েলিং এবং শিমারিং এ কি রকমের তুলনা আমরা করতে পারি সেটা দেখানো হয়েছে। যখন আমরা কোনো বয়েলিং করে থাকি, এখানে ওয়াটারকে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, তখন ঠিক এরকম একটা অ্যাপিয়ারেন্স আসে। এবং যখন কোনো শিমারিং করা হয় কোনো ফুড আইটেমকে, এখানে জল দেওয়া হয়েছে, তখন কিন্তু এরকম একটা অ্যাপিয়ারেন্স আসে। এই শিমারিং পদ্ধতির সুবিধা কি? খাদ্যবস্তু সুসিদ্ধ হয়, মানে ভালো করে সিদ্ধ হয়। এবং অসুবিধা কি? বেশি সময় ধরে রান্না করার জন্য যে হিট সেনসিটিভ ভিটামিন গুলো থাকে, সেই ভিটামিন গুলো কি হয়, সেই ভিটামিন গুলো নষ্ট হয়ে যায়। নেক্সট আমাদের পরিচিত একটি পদ্ধতি, যেটা হচ্ছে পোচিং। এই যে পোচিং পদ্ধতি, প্রায় 85 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা 95 ডিগ্রি ফারেনহাইটে এদেরকে রান্না করা হয়। এবং কি বলছে, খাদ্যের যে উপরিতল হয় সেটা কিছুটা শক্ত হলেই কিন্তু নামিয়ে নেওয়া হয়। এই যে কুকিং পদ্ধতি, এখানে জলপুচ করা খুব তাড়াতাড়ি রান্না করা যায় এবং সহজ, জাস্ট একটা নর্মাল ইউটেন্সিলে আমরা করতে পারি। কোনো এর জন্য স্পেশালাইজড ইউটেন্সিলের প্রয়োজন হয় না। এবং ডিমের জলপোচ, তেলপোচ বা মাখন পোচ যেটা হয়, সেগুলো কিন্তু আমরা এই পদ্ধতিতে করে থাকি। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্টিউইং। স্টিউইং এর বাংলা অর্থ হচ্ছে মৃদু তাপে সিদ্ধ করা বা স্টু করা। বেসিক্যালি এখানে তাপমাত্রা রাখা হয় 80 ডিগ্রি সেলসিয়াস অথবা 120 ডিগ্রি ফারেনহাইট এবং দীর্ঘ সময় ধরে খাদ্যবস্তুকে এর মাধ্যমে রান্না করা হয়। এবং বদ্ধ পাত্রে, তার মানে উপরে ঢাকনা দেওয়া একটা পাত্রে কিন্তু আমরা রান্না করে থাকি। বড় মাংসের টুকরো হোক বা শাকসবজি হোক, সেগুলোকে এই পদ্ধতিতে রান্না করা হয়। একটা স্টিউ করা ফুড আইটেমের অ্যাপিয়ারেন্সটা ঠিক এইরকম দেখতে হয়। অল্প আঁচে দীর্ঘ সময় ধরে রান্না করার জন্য খাদ্যবস্তুর যে প্রোটিন, খাদ্যবস্তুর মধ্যে যে প্রোটিন ম্যাটারটা থাকে, সেই প্রোটিন ম্যাটারটা কি হয়, কঠিন হয়ে যায় এবং সংকুচিত হয়ে যায় এবং যে পরিপাক ক্রিয়া হয় সেখানে কিন্তু কোনো রকম ব্যাঘাত ঘটে না।
নেক্সট রয়েছে ব্লাঞ্চিং বা ব্লেঞ্চিং আমরা যেটাকে বলে থাকি, এরকম একটা হয়। এই ব্লাঞ্চিং পদ্ধতিটা বেসিক্যালি কি, এখানে 94 থেকে 100°C তাপমাত্রায় গরম জলে 2 থেকে 5 মিনিট, ধরো এই টমেটোটার কথাই বলছি, টমেটোটাকে ডুবিয়ে রাখা হলো এবং কি করা হচ্ছে, ডুবিয়ে রাখার সময় নির্ভর করে যে সবজি এবং ফলের প্রকৃতির উপর। এবার দেখো, যেটা অলরেডি একটু নরম ফুড আইটেম বা নরম ফ্রুট বা ভেজিটেবল, তাকে আমি বেশিক্ষণ জলে রাখবো না, তাহলে ওটা আরো সফটি হয়ে যাবে। তো বেসিক্যালি তার উপর ডিপেন্ড করে আমি ওকে কিন্তু জলের মধ্যে ফুটাচ্ছি। তারপর কি হচ্ছে, যখনই আধা বয়েলড হয়ে যাবে ওটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওর যে উপর পোর্শনটা, যে স্কিনটা থাকছে, সেটাকে আমি কিন্তু আলাদা করে দিতে পারি এবং এর মাধ্যমে আরেকটা জিনিসও হয়, এর মাধ্যমে কোনো খাদ্যবস্তুর মধ্যে যদি উগ্র গন্ধ থাকে, সেই উগ্র গন্ধটা চলে যায়। যেরকম সয়াবিনের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তারপর ফার্স্টে আমরা গরম জলে ওটাকে বয়েল করি, তারপর ওটাকে হালকা ঠান্ডা জলে কিন্তু নিয়ে নেওয়া হয়। এই যে টেকনিকটা, এটা হচ্ছে ব্লাঞ্চিং। নেক্সট হচ্ছে স্টিমিং, এবং এই স্টিমিং এর সবথেকে ইম্পোর্টেন্স হচ্ছে, আমরা মোমো প্রিপারেশনটা বেসিক্যালি স্টিমিং কুকিং এর মাধ্যমে করে থাকি। এই প্রক্রিয়ায় প্রথমে জল ফুটিয়ে বাষ্প উৎপন্ন করা হয় এবং সেই তাপে সিদ্ধ করা হয় জল। এবং তবে খাদ্যবস্তু এখানে সরাসরি কিন্তু জলের সংস্পর্শে আসে না, যেটা আমরা দেখতেই পাচ্ছি, এবং বাষ্পের সাহায্যে পুরো রান্নাটা কিন্তু করা হয়। এই যে রান্নার পদ্ধতি, সেই রান্নার পদ্ধতি আবার দুটো ধরন হয়, একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির কথা যদি আমরা বলি, তাহলে প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখব যে এখানে হাঁড়ি কিংবা কড়াইয়ের মধ্যে জলকে ফুটতে থাকবে এবং কিছুটা উঁচুতে যেই ফুড আইটেমের মধ্যে খাবারটাকে কুক করব সেটাকে রাখা হয় এবং পাত্রের যে মুখটা সেটাকে খুব ভালোভাবে ডেকে রাখা হয়। এটা হচ্ছে ডাইরেক্টলি এই প্রসেসটা হয়ে থাকে। ইনডাইরেক্ট বা যেটা পরোক্ষ বাষ্প প্রয়োগে হচ্ছে, সেটা কি, যে ঢাকনাওয়ালা পাত্র রয়েছে, খাদ্যবস্তুকে রাখা হবে এবং সেই পাত্রটা আবার একটা অন্য পাত্রের মধ্যে এনক্লোজ করা হয়। তো এই পদ্ধতিটা হচ্ছে বেসিক্যালি পরোক্ষ বাষ্প প্রয়োগ পদ্ধতি। নেক্সট টেকনিক হচ্ছে প্রেসার কুকিং, বা যেটা প্রেসার কুকারে রান্না আমরা বলে থাকি। প্রেসার কুকারে রান্নাও কিন্তু বাষ্পের সাহায্যে রান্না, এবং এটা বদ্ধ পাত্রের মধ্যে বাষ্পের সাহায্যে রান্না করা হয়। বাষ্পের যে চাপ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, চাপ প্রয়োগে বেসিক্যালি এখানে কিন্তু রান্নাটা হয় এবং পুষ্টি উপাদানগুলো বজায় থাকে এবং অল্প সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু হয়ে যায়। আমরা দেখি ভাত অনেক সময় করা হয়, সবজি রান্না করা হয়। তবু এর যদি কিছু স্পেসিফিক সুবিধার কথা বলি, সুবিধা কি? সময় বাঁচে। আমরা কম সময়ে রান্নাটা করতে পারি। অসুবিধা কি? দেখো, প্রেশার কুকার রান্নার সবথেকে বড় অসুবিধা তোমরা লক্ষ্য করবে যে, আ কেউ যদি এক্সপার্টাইজ না হয় সেই রান্নার পদ্ধতিতে, তাহলে কিন্তু তার রান্না করা উচিত না। কারণ সেখানে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কিন্তু যেকোনো সময় ঘটতে পারে। এবার হচ্ছে কিছু ড্রাই হিট মেথড, বা যেটাকে শুষ্ক তাপ পদ্ধতি বলা হয়। এই শুষ্ক তাপ পদ্ধতি কি? তার মানে এখানে তাপ তো প্রয়োগ করা হবে, বাট দ্যাট ইজ আ ভেরি ড্রাই প্রসেস। যেরকম ফার্স্ট রয়েছে ব্রয়লিং অর গ্রিলিং। এই ব্রয়লিং আর গ্রিলিং কি, দেখো এখানে দুটো ছবির মাধ্যমে আমি বুঝিয়েছি যে এইটা হচ্ছে ব্রয়লিং, এটা হচ্ছে গ্রিলিং। ব্রয়লিং এর ক্ষেত্রে এরকম একটা অ্যাপিয়ারেন্স হয় এবং গ্রিলিং এর ক্ষেত্রে এরকম আমরা যে বিষয়টা থাকে তার মধ্যে রান্নাটা করে থাকি। মোটামুটি পুড়িয়েই রান্নাটা করা হয়, কিন্তু কোনোটার ক্ষেত্রে একটু বেশি, কোনোটার ক্ষেত্রে একটু কম, এবং এক্ষেত্রে তেল ব্যবহার করা হয়, এটা ব্রাশিং এর মাধ্যমে তেলটা ব্যবহার করা হয়। সেটা বেগুন পোড়া আমরা শীতকালে খাই, ওটাও এর মধ্যে পড়তে পারে। মিষ্টি আলু হয়ে গেল, বা লিট্টি চোখার যে চোখাটা বানানো হয় সেটা। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ব্রয়লিং অ্যান্ড গ্রিলিং এর মধ্যে পড়ে। সুবিধা কি? খুব দ্রুত রান্না হয়, এবং অসুবিধা এটাই যে খাদ্যবস্তুর উপর নজর রাখতে হয়। আমরা যদি নজর সরিয়ে দিই, মানে আগার নজর হাটি তো দুর্ঘটনা ঘাটি, বেসিক্যালি সেরকমই একটা সিনারিও হয়ে যায়। নেক্সট রয়েছে প্যান ব্রয়লিং, নট বয়েলিং, ইটস ব্রয়লিং। প্যান ব্রয়লিং বা পাত্রে রেখে ঝলসানো। কোনো পাত্রের উপর যদি খাদ্যবস্তুকে রেখে ঝলসানো যায়, তবে আটার রুটি প্রথমে কোনো পাত্রে উত্তপ্ত করা হলো। যেরকম মোটামুটি রুটি তৈরির যে প্রসেসটা, মানে প্রথমে আমি রুটিটাকে তৈরি করলাম, তারপর যেটা ছাঁকনির মতন বিষয়টা থাকে, ওটাতে করে নিয়ে ওটাকে হালকা তাপে সেঁকা হয়, যাতে ওর ভিতরে প্রোটিনটা ডিন্যাচুরেট করে যায়। এই যে টেকনিকটা, এটাকে প্যান ব্রয়লিং বলা হয়। এছাড়া এখানে একটা দেখানো হয়েছে মাছের প্যান ব্রয়লিং, যে কিভাবে করা হয়।
সুবিধা কি? অবশ্যই রং, গন্ধ, তার যে সৌন্দর্য সেটা বৃদ্ধি পায়। কিন্তু অসুবিধা একটাই যে সবসময় নজর রাখতে হয়। নেক্সট হচ্ছে টোস্টিং। টোস্ট করা যেটাকে বোঝায়, যার একটা খুব ইউনিভার্সাল এক্সাম্পল হচ্ছে পাউরুটি। পাউরুটির ক্ষেত্রে আমরা টোস্টিং টেকনিকটা ব্যবহার করে থাকি। এটি একটি শুষ্ক তাপ পদ্ধতি এবং আগুনের প্রত্যক্ষ সংস্পর্শে খাদ্যবস্তু যেমন পাউরুটি সেঁকা হয়। উত্তাপের ফলে স্বেচ্ছার কণিকা যেগুলো থাকে সেগুলো ফেটে যায় এবং ফেটে বেসিক্যালি এটা কি করে ডেক্সট্রিনে কনভার্সন এর হয়ে যায় এবং যেটা কি হয়, যেটা আমাদের পরিপাকযোগ্যতাও কিন্তু ঠিকঠাক থাকে এবং আমরা পরিপাক করতে পারি। সুবিধা কি? সুবিধা হচ্ছে অবশ্যই খাদ্যবস্তু সহজপাচ্য হয়। অসুবিধা কি? যে থায়ামিন থাকে তা অত্যন্ত বেশি পরিমাণে নষ্ট হয় এবং প্রোটিনের খাদ্যমূল্য হ্রাস পায়। নেক্সট হচ্ছে বেক করা, বেকিং। আমরা বেকারি বিস্কুট সবাই খাই কম বেশি। বেকারি বিস্কুট কিন্তু এই বেকিং এর একটা খুব ইউনিভার্সাল এক্সাম্পল, কারণ বেকারি বিস্কুটকে বেসিক্যালি বেকিং করেই তৈরি করা হয়। এই বেকিং টেকনিকটা কি, এখানে টেম্পারেচারটা খুব হাই থাকে, কত, প্রায় 120 থেকে 260 ডিগ্রি সেলসিয়াস। এবং এই বেকিং এর ফলে খাদ্যবস্তুর উপর পোর্শন, ধরে এখানে যে কুকিজ গুলোকে বেক করা হচ্ছে এর উপর পোর্শনটা কিন্তু অনেকটা হার্ড হয়ে যায় কম্পেয়ার টু দ্য মিডল পোর্শন। তো এক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখতে পাই। সুবিধা কি? সুবিধা অবশ্যই হচ্ছে যে গন্ধ এবং সৌন্দর্য বজায় থাকে। অসুবিধা কি? বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল এই ট্রেটা বা যে ওভেনটা দরকার সেটা সবার ক্ষেত্রে থাকে না, সবার বাড়িতে থাকে না। তো এটা একটা অসুবিধা হয়েছে। নেক্সট হচ্ছে স্নেহ পদার্থের মাধ্যমে রান্না, যার মধ্যে ফার্স্ট টেকনিক হচ্ছে সতেইং। সতেইং এর ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে বেসিক্যালি এই প্রসেসে যে রান্নাটা করা হয় সেটাকে আমরা সতেইং বলছি। তার মানে এখানে কি বলছে, যে প্যান কিংবা সসপ্যানের মধ্যে বেসিক্যালি আমরা কোনো ফুড আইটেমকে দিয়ে এখানে যেরকম টস করা হচ্ছে এরকম টস করা হয় এবং এই রান্নার টেকনিকটাকে আমরা কি বলে থাকি, সতেইং বা সাতলানো। নেক্সট একটা টেকনিক হচ্ছে ফ্রাইং, এবং এই ফ্রাইং আবার দু ধরনের হয়। একটা তো হচ্ছে ডিপ ফ্রাইং, একটা হচ্ছে শ্যালো ফ্রাইং। ফ্রাইং কি, এখানে কিন্তু সম্পূর্ণরূপে তেলের ব্যবহার হচ্ছে, সেই কারণে এগুলো স্নেহ পদার্থের দ্বারা তৈরি রান্না আমরা কিন্তু বলছি। কারণ ডিপ ফ্যাট ফ্রাইং এর ক্ষেত্রে কি বলছে, একদম টেম্পারেচার রাখা হচ্ছে 120 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস এবং এই রকম একটা বিষয় আমরা ব্যবহার করে থাকি যারা রেস্টুরেন্ট ইত্যাদি থাকে যাদের ক্ষেত্রে, তারা এইরকম বিষয়ের মাধ্যমে পুরো কিন্তু ডিপ ফ্রাইংটা করে থাকে। এইখানে যেটা এটা চোবানো হচ্ছে, নিচে কিন্তু তেল রয়েছে, তো এটাকে পুরো যদি ডিপ মানে ডুবিয়ে দেওয়া হয় তাহলে তেলের মাধ্যমে মেশিনস এর মাধ্যমে এটা ডিপ ফ্রাই হয়ে যায়। এবং যেটা শ্যালো ফ্রাইং, সেই শ্যালো ফ্রাইংটা আমরা নর্মালি আমাদের কুকিং প্যানেই করতে পারি, সম্পূর্ণ তেলে ডুবে থাকে না, কারণ এখানে ধরো এটা আলুর কোনো একটা আইটেম হবে, এটা কিন্তু কমপ্লিটলি তেলে ডিপ নেই, এখানে অল্প একটু তেলে রয়েছে এবং যে উপর পোর্শন রয়েছে সেটা কিন্তু তেল ছাড়াই বা বাতাসের যে সংস্পর্শে সেই সংস্পর্শে ওটা কিন্তু জারিত হচ্ছে। নেক্সট হচ্ছে মিশ্র তাপ পদ্ধতি, মিক্সড হিট মেথড, যার মধ্যে ফার্স্ট হচ্ছে ব্রেজিং, দ্যাট ইজ ঘুমে রান্না করা। এখানে ব্রেজিং দুটো টেকনিকের সংমিশ্রণ, একটা রোস্টিং একটা স্টুইং, এবং আমরা বাড়িতে যে রান্নাগুলো করে থাকি সেখানে কিন্তু মোর দ্যান টু টেকনিক আমরা ব্যবহার করেই থাকি। এখানে বেসিক্যালি কি করা হয়, এখানে একটা বদ্ধ পাত্রের মধ্যে সামান্য সেকা মাংস রেখে পরিমিত জল দিয়ে সেটাকে আবার ঢেকে দেওয়া হয় এবং যদি কোনো মূল জাতীয় যে রুটস বা টিউবার্স জাতীয় কোনো আইটেম থাকে সেগুলোকেও কিন্তু সাথে করা হয়। তো এইরকম একটা ফুড আইটেম আমরা কিন্তু এটা এখানে দেখতে পাচ্ছ ভেজিটেবলসও রয়েছে, মিটও রয়েছে, তো এগুলো সমস্তটা আমরা ব্রেজিং এর মাধ্যমে তৈরি করতে পারি। এবার আমরা দেখব পুষ্টির মাধ্যমে বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে তা রান্নার উপর কি প্রভাব বিস্তার করে এবং তাদের অপচয় আমরা কিভাবে নিবারণ করব। দেখো, প্রথম যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। কি বলা হচ্ছে, চাল, গম, কন্দমূল যেগুলো রয়েছে সেগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এবং এইসব জিনিসগুলো রান্নার সময় আমরা সিক্ত অথবা শুষ্ক তাপ ব্যবহার করে থাকি।
এবার অপচয়টা কিভাবে হয়? এই যে রান্নার সময় আমরা যে শ্বেতসারের অপচয় ঘটে, ভাতের যে মাড়টা থাকে মানে ফ্যান আমরা যেটাকে বলি সেটাকে ফেলে দিই, সেটাও কিন্তু অনেক উপকারী হয় এবং আলুর যে খোসা সেটাকেও আমরা ফেলে দিই, সেখানেও ফাইবার থাকে এবং জলের মাধ্যমে যে চালটা ধুচ্ছি সেখানেও বি ভিটামিন চলে যাচ্ছে। এবার এই অপচয়গুলো আমরা নিবারণ করব কি করে? পরিমিত জল দিয়ে ভাত রান্না করব এবং যাতে ভাতের যে মাড় সেটা বেশি ঝরতে না পারে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে প্রোটিন। প্রোটিনসের ক্ষেত্রে কি বলা হচ্ছে? বলছে রান্নার ফলে প্রোটিন জাতীয় যে খাদ্য তা দেহের বেশি আয়ত্তাধীন হয়। যদিও রান্নার ফলে যে প্রোটিনের স্বাভাবিক ধর্ম নষ্ট হয় এবং উত্তাপের ফলে ডিমের পুষ্টিবিরোধী যে উপাদান এভিডিন সে কি করছে? সে কিন্তু বায়োটিনের যে কার্যকারিতা সেটাকে নষ্ট করে দেয় এবং যে হিমাগ্লুটিনিন থাকে সেটাকেও ধ্বংস করে দেয়। পলিফেনলিক কম্পাউন্ডকেও কিন্তু অনেকটা কমিয়ে দেয় এবং অ্যামিনো অ্যাসিড যে লাইসিন, ট্রিপ্টোফ্যান এগুলো থাকে এগুলোকেও আর তৈরি হতে দেয় না এবং প্রোটিনের গ্রহণযোগ্যতা কমে যায়। অপচয়টা কিভাবে হয় প্রোটিনের? কোনো প্রোটিন যেমন ডিম, মাংস বেশি তাপে যদি রান্না করা হয় অবশ্যই সেখানে সংকোচন ঘটে এবং পরিপাকযোগ্যতা হ্রাস পায়। তাই অল্প তাপের মাছ, মাংস, ডিম রান্না করতে ৮০ থেকে মানে ৮০°C বা ১৮০°F যদি সেটা মাইক্রোওয়েভ হয় সেক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্নেহ পদার্থ। স্নেহ পদার্থের ক্ষেত্রে কি বলা হচ্ছে? বলছে যে রান্নার ফলে তেল, ঘি, বনস্পতি ইত্যাদি স্নেহ পদার্থের পুষ্টিমূল্যের কোনো পরিবর্তন হয় না। খাদ্যমূল্য প্রায় কিন্তু অপরিবর্তিত থেকে যায়। অপচয় কিভাবে হয়? অবশ্যই স্নেহ পদার্থের ক্ষতি হয় যদি আমি এক্সেসিভ হিট প্রয়োগ করি। কারণ যে স্মোকিং পয়েন্ট থাকে যেটাকে ধূম্রাঙ্ক বলা হয় সেই স্মোকিং পয়েন্টটাকে আমাকে মেনটেন করতে হবে। অপচয় কিভাবে নিবারণ করা যায়? স্মোকিং পয়েন্টের উপরের টেম্পারেচারে আমরা কখনোই কিন্তু লিপিড জাতীয় আইটেমকে হিট করব না। নেক্সট হচ্ছে ভিটামিন। ভিটামিনসের ক্ষেত্রে আমরা চালের ক্ষেত্রেও বলেছিলাম বি ভিটামিন নষ্ট হয় এবং অবশ্যই তাপ প্রয়োগ করব না কারণ হিট সেনসিটিভ ভিটামিন অনেক থাকে। খাদ্যদ্রব্য জলে ধোয়ার সময় অপচয় হয়। অপচয় নিবারণ কিভাবে করব? বারবার এবং বেশি জলে ধোবো না এবং জলে ভিজিয়ে রাখবো না যাতে পরিমিত জলে রান্না করা যায় সেটাই আমরা দেখব। নেক্সট হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণের ক্ষেত্রে কি বলা হচ্ছে? খনিজ লবণগুলি ধীরে ধীরে জলে মেশে তাই অপচয় নিবারণের জন্য রান্নার পরে খাদ্যরূপে জল ফেলে দেওয়া যাবে না। এবার বিভিন্ন খাদ্যদ্রব্যের রান্নার পদ্ধতি। প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে শাকসবজি রান্নার পদ্ধতি বা শাকসবজিকে আমি কিভাবে রান্না করব। ফার্স্ট অফ অল তো কাটিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রান্নার ক্ষেত্রে। এখানে দেখো বিভিন্ন সাইজের যে ভেজিটেবলসকে কেটে রাখা হয়েছে। এখানে পার্টিকুলারলি কিছু ভেজিটেবলসকে ইউজ করা হয়েছে। দেখো এই যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে স্লাইস। আবার এই যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে স্মল ডাইস। এই যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে মিডিয়াম ডাইস, তাই না? তো বিভিন্ন টাইপের সাইজিংগুলো আমাকে জানতে হবে। এটাকে বলা হয় জুলিয়েন, এটাকে বলা হয় ফাইন জুলিয়েন, এটাকে বলা হয় বটনেট। তো এগুলো বিভিন্ন সাইজের কাটা হয় এবং এই কাটিংটা ইম্পর্টেন্ট কারণ তার উপর কিন্তু খাদ্যদ্রব্যের কুকিং টাইমিংটা নির্ভর করছে। ফার্স্ট অফ অল যখনই শাকসবজি আমি রান্না করব ভালো করে ধুয়ে নেব এবং রান্নার ঠিক আগে তরকারি কাটবো যতদূর সম্ভব খোসা রাখবো কারণ তার মধ্যে আমরা জানি প্রচুর ফাইবার থাকে। সবুজ অংশ বজায় রেখে কাটবো, সবজিগুলোকে বড় বড় টুকরো করব এবং কাটবার পর আমরা যে জলে ভেজাবো সেই জলটা অপরিষ্কার জলটা ১ম বার ফেলে দেবো। কিন্তু পরের বারে যেটা মোটামুটি পরিষ্কার জল থাকবে সেটাকে রেখে দেবো কারণ রান্নার সময় ওই জলটাকেই ব্যবহার করব। বেশি জলকে ফুটাবো না, সবজিকে বেশি কুক করব না তাহলে তার নিউট্রিয়েন্ট চলে যাবে। মাপ মতন জল দিয়ে রাখবো। এছাড়া পাত্রের মুখ ঢেকে রান্না করব তাতে তার যে পিগমেন্টস গুলো রয়েছে সেগুলো কম নষ্ট হবে। বারবার গরম করব না তাতে তরকারির খাদ্যমূল নষ্ট হয়ে যাবে। রান্না করার পর খাদ্য গরম গরম পরিবেশন করব এবং এইসব নিয়ম মেনে চললে কিন্তু খাদ্যের যে পরিপোষক উপাদান এবং যে ভিটামিন সেগুলো কিন্তু বজায় থাকবে। নেক্সট আমরা দেখব যে মাছ মাংস কিভাবে রান্না করা হচ্ছে।
আমরা যদি দেখি তাহলে মাছ মাংস রান্নার ক্ষেত্রে আমরা অবশ্যই তো পরিষ্কার করে সেটাকে ধুয়ে নেব, কেটে নেব এবং যে জলটা সেই জলটা কিন্তু ফেলে দিতে নেই। অল্প তাপে মাংসকে সিদ্ধ করব, বেশি তাপে সিদ্ধ করব না। আ মাংসের যে টুকরো সেই টুকরোগুলোকে বড় করে কাটলে স্বাদ এবং পুষ্টি দুটোই বাড়ে এবং রান্না করার সময় পাত্রের মুখ ঢেকে রান্না করব এবং প্রেশার কুকারে যদি ব্যবহার করে থাকি তাহলে তো অসুবিধার কিছুই নেই। মাংসের মতন যে মাছ হয় তাও কিন্তু অল্প তাপে পরিমাণ মতো জল দিয়ে রান্না করা উচিত। কারণ পুষ্টির উপাদানগুলো বজায় থাকে এবং নেক্সট হচ্ছে ডিম রান্না। ডিম রান্নার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে আ বিভিন্ন বিষয়ের খেয়াল রাখতে হবে। ডিম যেন খুব কঠিন না হয়ে যায়। কারণ ডিম যত বেশি আ আমরা দেখব যে তাপ পাচ্ছে, সেক্ষেত্রে কি হবে তার পুষ্টিগুণ বজায় রাখতে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। তাই ডিমকে যতটা সম্ভব এখানে আমি একটি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে মোটামুটি আমি যদি বলি যে ১ মিনিট কুকিং করা হলে এরকম একটা কন্ডিশন হয় এবং ১০ মিনিট কুকিং করা হলে এরকম কন্ডিশন হয়। নাম্বার ১, ২, ৩ অ্যান্ড ৪ এটাকে আমি আ বলতে পারি সহজ পাচ্য এবং এটা খাওয়া উচিত। কারণ এই যে পোরশনটা, এই যে ইয়েলো পোরশনটা এটা যদি বেশি হার্ড হয়ে যায়, পরিপাকযোগ্যতা কিন্তু অনেক সময় হ্রাস পেয়ে যায় এবং গুণগুণটাও অনেকটা কিন্তু কমে যায়। এটা প্রোটিনেশিয়াস আমি ফুড আইটেমের ক্ষেত্রে বলছি। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং কারোর যদি পেইড নোটস এবং টিউশনস অ্যাভেলেবল এর প্রয়োজন হয় দেন ডেফিনিটলি আমাকে মেইল করতে পারে এবং ক্লাস রিলেটেড বা পেইড ব্যাচ রিলেটেড কোনো কোয়েরি থাকলে ডেফিনিটলি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। তব তক কিপ স্টাডিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।